যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ, তেল আবিবকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট। 7 বছর পর দাড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামায়াত ইসলামী, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে হত্যা মামলায় চার্জ গঠনের শুনানি 1 জুলাই। টিউলিপকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেবে দুদক। ইশরাকের পক্ষ বিপক্ষ নিয়ে নগর ভবনে সংঘর্ষ, বেশ কয়েকজন হাসপাতালে। উপদেষ্টা আসিফের বিরুদ্ধে হামলা করানোর অভিযোগ। এবং আইএমএফ এর ঋণের প্রয়োজন ছিল বললেন গভর্নর। দুবাইয়ের অসাধু চক্রের হাত থেকে বাঁচতে ডলারের দাম ছাড়া হয়েছে বাজারে। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি তানজিলা খান মেম। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। গালিব, অস্ত্রবিরতি কার্যকর হতে না হতেই তা লঙ্ঘনের খবরে ইসরায়েলের প্রতি চরম ক্ষুব্ধ, বিরক্ত, অসন্তুষ্ট ডোনাল্ড ট্রাম্প। হামলা জোরদারের নির্দেশে ইসরায়েলকে হুঁশিয়ারি করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ইসরায়েলকে আরেকটা বোমাও যেন আসলে ইরানে না পড়ে। এদিকে ইরানের সেনাবাহিনী বলছে যে যুদ্ধবিরতি যখন থেকে কার্যকর হয়েছে এরপর থেকে ইসরায়েলের দিকে আর একটা হামলাও ইরান চালায়নি, যদিও ইসরায়েল বলছে যে এটি মিথ্যে। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে আসি। We basically have two countries that have been fighting so long and so hard that they don't know what the they're doing. Do you understand that? 12 দিনের বিধ্বংসী সহিংসতায় 3 ঘন্টারও বিরাম মেলেনি। তার আগেই অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ ইরান ইসরায়েল দুই দেশের বিরুদ্ধেই। প্রতিক্রিয়ায় এভাবেই ক্ষোভ জানালেন মার্কিন প্রেসিডেন্ট। ভোরেই নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প জানান কার্যকর হয়েছে ইরান ইসরায়েল অস্ত্রবিরতি। নতুন করে সংঘাত উস্কে না দিতে অনুরোধ জানান দুই দেশের প্রতি। সে অনুরোধ উপেক্ষার খবরে বিশেষ করে ঘনিষ্ঠতম মিত্র ইসরায়েলের প্রতি ভীষণ অসন্তোষ জানান ট্রাম্প। They violated it, but Israel violated it too. Israel, as soon as we made the deal, they came out and they dropped a load of bombs, the likes of which I've never seen before. The biggest load that we've seen. I'm not happy with Israel. You know, when I say, okay, now you have 12 hours, you don't go out in the first hour and just drop everything you have on them. So I'm not happy with them. I'm not happy with Iran either. But I'm really unhappy if Israel's going out this morning. সংঘাতের 12 দিনে সোমবার অন্যতম রক্তক্ষয়ী রাত পার করে ইরান। বীরসেবা সহ ইসরায়েলের বিভিন্ন শহরেও ইরানের হামলায় প্রাণহানি হয় অনেকের। তবে যুক্তরাষ্ট্র আর কাতারের মধ্যস্থতায় অস্ত্রবিরতি কার্যকর হয়েছে বলে বিশ্ববাসীকে ট্রাম্প নিশ্চিত করার পর আর একটিও হামলা হয়নি ইসরায়েলে, বলছে তেহরান। মঙ্গলবার ভোরে সবশেষ ক্ষেপণাস্ত্রটি ছোড়ার পর থেকে নীরব তেহরান, জানায় বার্তা সংস্থা রয়টার্স। এর আগে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় অস্ত্রবিরতিতে সম্মতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। ভোর থেকেই অস্ত্রবিরতি কার্যকর হলেও উচ্চ সতর্ক থাকার কথা জানায় ইসরায়েলি সেনাবাহিনী। צה"ל עמד בצורה מלאה בכל היעדים שהוגדרו במבצע עם כלבי. הרמטכ"ל הנחה את צה"ל לשמר רמת דריכות גבוהה ומוכנות לתגובה עוצמתית על כל הפרה של הפסקת האש. এই ঘোষণার পরপরই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস দাবি করেন অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে ইরান। ইসরায়েলের আকাশে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্তের পর ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। এদিকে বিরামহীন হামলা পাল্টা হামলার প্রায় 2 সপ্তাহ পর ইরানের রাজধানী তেহরানের পরিস্থিতি অনেকটাই থমথমে। সংঘাতে দেশটিতে 600-র বেশি মানুষ নিহতের খবর নিশ্চিত করেছে তেহরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। নুজহাত কামাল, এখন বিশ্ব। পরমাণু বোমা বানানোর পথেই ছিল ইরান, কিন্তু যুক্তরাষ্ট্রের হামলার কারণে তা পিছিয়ে গেল, এমন দাবি করছেন পরমাণু বিশ্লেষকরা। তারা বলছেন ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস হয়েছে এমন খবর চড়াও হলেও তার কোনো প্রমাণ নেই।
তেজস্ক্রিয়তার প্রমাণ না মেলায় ধারণা করা হচ্ছে ইরান ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নিয়েছে। যদিও পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রযুক্তির অভাবে বোমা তৈরিতে তেহরান কয়েক ধাপ পিছিয়ে গেছে বলে মত বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে মার্কিন বিমান বাহিনীর শক্তিশালী B-2 স্পিরিট বোমারু বিমানের বহর। এই বিমানগুলোই ভূমধ্য সাগর হয়ে ইরানে গিয়ে 3 পরমাণু কেন্দ্রে হামলা করে আবারও যুক্তরাষ্ট্রে ফিরে এসেছে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়া। 2011 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আল কায়েদার হামলার সময় সবশেষ উড়েছিল এই বোমারু বিমান। ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও তেহরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার বিষয়টি নিয়ে এখনও সরব আন্তর্জাতিক গণমাধ্যম। হামলার পরে নেই তেজস্ক্রিয়তার কোনো চিহ্ন। এরপরও ক্ষয়ক্ষতি নিয়ে এখনও স্পষ্ট কোনো ধারণা পাওয়া না গেলেও পরমাণু বিজ্ঞানীরা বলছেন পরমাণু বোমা তৈরির দ্বারপ্রান্তেই ছিল ইরান, কিন্তু যুক্তরাষ্ট্রের হামলার কারণে তেহরান আবার পিছিয়ে গেছে। এখন কঠিন হবে ইরানের মজুত করা ইউরেনিয়াম খুঁজে বের করাই। পরমাণু বিশেষজ্ঞরা বলছেন ইরানের কাছে 400 কেজি 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। 10টি পরমাণু বোমা তৈরির মতো প্রয়োজনীয় ইউরেনিয়াম ইরানের কাছে ছিল। এই ইউরেনিয়াম ইরান আরও সমৃদ্ধ করেছিল কিনা আণবিক শক্তি সংস্থা তা জানে না। এটা যদি 90% পর্যন্ত সমৃদ্ধ হয়ে যায় তবেই তা চরম ঝুঁকিপূর্ণ। You then store it in a cylinder, special cylinders. So they need several cylinders to store that. But once they've got that, I mean, they could move that anywhere. So they could have taken it away from the centrifuge plants and hidden it somewhere. পরমাণু বিশ্লেষকরা বলছেন ইরান বা পুরো বিশ্ব যদি বলেও থাকে পরমাণু প্রকল্প ধ্বংস হয়ে গেছে, সেই ধ্বংসাবশেষের কোনো হদিস নেই, যে কারণে খুবই সম্ভাবনা আছে ইউরেনিয়াম 90% পর্যন্ত সমৃদ্ধ করে সেগুলো অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে। যদি যুক্তরাষ্ট্র ধ্বংস করে থাকে, সেন্ট্রিফিউজ ধ্বংস করেছে, পরমাণু ফ্যাসিলিটি ধ্বংস করেছে। এখন আরও ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইরানের জন্য কঠিন হবে, কিন্তু পরমাণু বোমা বানানোর মতো ইউরেনিয়াম ইরানের আছে বলেই দাবি তাদের। It's one thing to have produced enriched uranium and you get up to 90% and you've got enough for a bomb, but it's still in the form of UF6. So you've then got to do a deconversion from UF6 to uranium metal. রোববার ইরানের 3 পরমাণু কেন্দ্র ফোর্দো, নাতাঞ্জ আর ইস্পাহান লক্ষ্য করে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। B-2 স্টেলথ বোমারু বিমান দিয়ে ফেলা হয় বাংকার বাস্টার বোমা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। চলতি জুলাই মাসের শেষ সপ্তাহেই চট্টগ্রাম বন্দরে আসছে জ্বালানি তেলবাহী 9টি জাহাজ। মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষিতে জ্বালানি তেল সরবরাহে কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় আমদানি খরচ বাড়তে পারে। এতে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে বলে শঙ্কিত ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিবলি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির জ্বালানি তেল মজুদের সক্ষমতা 45 দিনের, গড়ে 30 থেকে 40 দিনের তেল মজুদ থাকে। পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হয় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও চীন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে। তাই পরিশোধিত জ্বালানি তেল নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই। মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে বাংলাদেশ, যা পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। মার্কিন হামলার পর ইরান জ্বালানি তেল সরবরাহের এই পথ বন্ধের সিদ্ধান্তে উদ্বেগ বেড়েছে জ্বালানি নিরাপত্তা নিয়ে। যদিও বিপিসি বলছে হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার শঙ্কা থাকলেও সরবরাহে ঘাটতি হবে না। ইস্টার্ন রিফাইনারির জন্য বছরে প্রায় 13 থেকে 15 লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হয়। বিপিসির চেয়ারম্যান বলছেন সৌদি আরব ও দুবাইয়ের সরবরাহকারীরা আশ্বস্ত করেছেন জ্বালানি তেল সরবরাহে কোনো সমস্যা হবে না। হরমুজ প্রণালী বন্ধ হলে আমদানি করা যাবে আবুধাবির ফুজাইরা বন্দর দিয়েও। আমরা সৌদি আরবিয়া আমাদের যারা সাপ্লায়ার এবং আমরা দুবাইয়ের যারা আমাদের সাপ্লায়ার তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, তারা বলেছে আসলে কোনো সমস্যা হবে না, তারা সাপ্লাই দিতে পারবে। ইভেন হরমুজ প্রণালী যদি বন্ধও হয়ে যায়, তার ইউএইর একটা বন্দর আছে ফুজিয়ারা, যেটা একেবারে হরমুজ প্রণালী পার হয়ে নিচের দিকে এটা অ্যাভেল করতে পারে। ওখান থেকেও আমরা মাঝে মাঝে কিন্তু ক্রুড অয়েল ওখান থেকেও মাঝে মাঝে আমাদের লোড হয়।
বর্তমানে বিপিসির ডিজেলের মজুদ আছে ৩২ দিনের, পরিমাণ ৩,৭২,০০০ মেট্রিক টন। জেট ফুয়েল ৩০ দিনের ও ফার্নেস অয়েলের মজুদ আছে ২৯ দিনের, দুটিরই পরিমাণ ৫১,০০০ মেট্রিক টন করে। আর পেট্রোল ও অকটেনের মজুদ আছে মাত্র ১২ দিনের। পেট্রোল ও অকটেনের মজুদ কম থাকলেও স্থানীয়ভাবে 4টি রিফাইনারি থেকে এসব জ্বালানি সংগ্রহ করা হয়, তাই দুশ্চিন্তা নেই। এছাড়া ডিজেল, অকটেন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েল সহ প্রায় ২.৫ লাখ মেট্রিক টন জ্বালানি তেল নিয়ে এই মাসেই চট্টগ্রাম বন্দরে ভিড়বে 9টি জাহাজ। হরমুজ প্রণালী বন্ধের প্রভাবে বিশ্ববাজারে দাম বাড়লে বেশি দামে তেল কিনতে হবে বিপিসিকেও। তবে 6 মাসের জন্য জ্বালানি পরিবহনের চুক্তি থাকায় বাড়তি জাহাজ ভাড়া দিতে হবে না। হরমুজ প্রণালী বন্ধ হলে আপনারা জানেন যে অলমোস্ট রিফাইন্ড অয়েল 20% এফেক্ট করে হচ্ছে হরমুজ প্রণালী, ক্রুড অয়েল 30% এফেক্ট করে হরমুজ প্রণালী। সো এইটার একটা রেস্ট্রাকচারিং এফেক্ট কিন্তু পড়ে যাবে হচ্ছে আন্তর্জাতিক বাজারের উপরে, আপনি যেখান থেকে তেল কেনেন। সো মেবি তেলের দাম কিছুটা বাড়বে ধরে আমরা ধারণা করছি। এদিকে জ্বালানি তেল সরবরাহে ঘাটতি কিংবা দাম বাড়লে শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পরিবহন ব্যবস্থা সহ পুরো দেশের অর্থনীতি সংকটে পড়বে বলে শঙ্কিত ব্যবসায়ীরা। বিশেষ করে তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি ব্যাহত হলে চরম গ্যাস সংকটে পড়বে চট্টগ্রাম। বিকল্প ব্যবস্থাগুলো আমাদের এখন থেকেই আমাদের সোর্সিং করা উচিত, যাতে করে আমরা যদি এই কোনো কারণে যদি যুদ্ধটা আপনার দীর্ঘস্থায়ী হয়, তাহলে আমরা যেন কোনো রকম সংকট মোকাবেলা করতে পারি। আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আমাদের এবং আমাদের যানবাহনগুলো এগুলোকে তো সচল রাখতে হবে, নাও তো আমাদের অর্থনীতিতে এটার একটি বিশাল বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা আছে। দেশের জ্বালানি তেলের চাহিদা বছরে ৬৫ লাখ মেট্রিক টন, যার সিংহভাগই আমদানি করা হয়। প্রতি মাসে জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ে ১৫ থেকে 18টি জাহাজ। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। অবশেষে 7 বছর পর দাড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামায়াত ইসলামী। নিবন্ধন ফিরিয়ে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন মিয়া আমিরুল। ২০১৩ সালের ১ আগস্ট জামাতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০২৩ সালের নভেম্বরে আইনজীবীর অনুপস্থিতি দেখিয়ে আপিল খারিজ করে আপিল বিভাগ। গেল বছরের ১ সেপ্টেম্বর জামাতের নিবন্ধনের আপিল পুনরুজ্জীবিত করা হয়। জামাত ইসলামের দলীয় প্রতীক দাড়িপাল্লা পুনর্বহাল করে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার বিষয়ে একাধিকবার বৈঠকে বসে কমিশন। সবশেষ ৪ জুন ইসির ৬ষ্ঠ কমিশন সভায় জামাতের নিবন্ধন ও প্রতীক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেদিনের বৈঠকে আইন পর্যালোচনা করে জামাত ইসলামের নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানায় ইসি। অবশেষে জামাত ইসলামের দলীয় প্রতীক দাড়িপাল্লা পুনর্বহাল করে নিবন্ধন ফিরিয়ে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। মিয়া আমিরুল, এখন, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১ জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। একই সঙ্গে পলাতক থাকায় তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও নিয়োগ দিয়েছেন আদালত। এছাড়া আশুলিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় ২ জুন আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। বিস্তারিত প্রতিবেদনে। ৩৬ জুলাই দিনটি পেতে বুকের রক্ত ঢেলে রাজপথ আগলে রেখেছিল ছাত্র জনতা। ক্ষমতার মসনদ ধরে রাখতে ৮৩৪ জনকে হত্যা করে তৎকালীন সরকারের পেটোয়া বাহিনী। তাজা রক্তের পথ মাড়িয়ে বিদায় হয় শেখ হাসিনার। এত প্রাণের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে শুরু হয় শেখ হাসিনা ও তার সহচরদের বিচার প্রক্রিয়া। মঙ্গলবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন। এই মামলায় শেখ হাসিনার সঙ্গে অন্য ২ জন আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। কারাগারে থাকা মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়। শেখ হাসিনা অ্যান্ড 2 আদার্সের পত্রিকা বিজ্ঞপ্তি দাখিলের জন্য পত্রিকা বিজ্ঞপ্তি আমরা প্রসিকিউশনের পক্ষে পত্রিকা বিজ্ঞপ্তি চাওয়া হয়েছিল। ট্রাইব্যুনাল পত্রিকা বিজ্ঞপ্তি দিয়েছিলেন, পত্রিকা পেপার পাবলিকেশন হয়েছে, পত্রিকা বিজ্ঞপ্তি নথিতে সামিল হয়েছে। পরবর্তী দিন চার্জ হিয়ারিংয়ের জন্য অর্থাৎ 1 জুলাই ধার্য করা হয়েছে এবং ইতিমধ্যে ট্রাইব্যুনাল অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন, তারপর
1 জুলাই চার্জ হিয়ারিং হবে। অপর একটি মামলায় গত বছরের 5 আগস্ট আশুলিয়ায় 6 জনকে হত্যার পর তাদের মরদেহ পোড়ানোর ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আগামী 2 জুলাই পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন আদালতকে জানায় এই মামলায় তদন্ত প্রতিবেদন গত 19 জুন জমা দিয়েছে তদন্ত সংস্থা, যাতে 16 জনের নাম এসেছে। এর মধ্যে কারাগারে থাকা 7 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি 16 জনকে অ্যাকিউজ করে রিপোর্টটা আমাদের কাছে জমা দিয়েছেন। আমরা স্ক্রুটিনি করব। যদি 16 জন মনে হয় যে 16 জনের বিরুদ্ধে প্রাইমা ফেসি কেস আছে, তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল হবে। যদি মনে হয় যে না 16 জন না 14 জন হবে, তাহলে 14 জনের বিরুদ্ধে হবে। যদি মনে হয় যে না ফার্দার ইনভেস্টিগেশন দরকার বা ওখানেই তথ্য উপাত্ত আছে, আরেকজন বাড়তে পারে, এটা আমরা ফর্মাল চার্জের দাখিলের দিনই বলব। এদিকে গুমের মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTSCর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী 24 আগস্ট পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। আরিফ হোসেন, এখন, ঢাকা। দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে, এমনটি জানিয়ে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, আইনজীবীর মাধ্যমে পাঠানো চিঠিতে উল্টো ব্রিটেনের রাজনীতিকে খাটো করেছেন টিউলিপ। মঙ্গলবার সংস্থাটির চেয়ারম্যান বলেন, টিউলিপ বাংলাদেশের আদালতে উপস্থিত না হলে প্রয়োজনে তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে হাজির করা হবে। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে তলবসহ বিভিন্ন আইনি পদক্ষেপ নিয়েছে দুদক। ঠিক সে সময় দুদকের তদন্তে সহযোগিতা না করে পাল্টা আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে তদন্ত বন্ধের দাবি জানিয়েছেন টিউলিপ। চিঠিতে দাবি করেন, দুদক তার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলে ব্রিটেনের রাজনীতিতে তাকে বিতর্কিত করার চেষ্টা করছে। এ বিষয়ে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। একজন এমপির বিরুদ্ধে দুর্নীতির মামলা হলে ব্রিটেনের রাজনীতি ভেঙে পড়বে এমন দাবি হাস্যকর বলে মন্তব্য করেন তিনি। দুদক কিংবা বাংলাদেশ কি ব্রিটেনের রাজনীতিতে হস্তক্ষেপ করছে কিনা, কিংবা তাদের রাজনীতিকে আমার এখন খুব কঠিন, খুব সহজ একটা প্রশ্ন যে টিউলিপ সিদ্দিকের কেসটা কি এমনই কোনো কেস যেটা ব্রিটেনের ভঙ্গুর রাজনীতিকে আরো ভঙ্গুর করে তুলবে? এখন যেটা মনে হচ্ছে, এই চিঠিপত্র পেয়ে সম্ভবত চিঠিপত্রের মাধ্যমে আমরা মামলা মোকদ্দমা নিষ্পত্তি করব। এটা তো হওয়ার কথা নয়। সংস্থাটির চেয়ারম্যান বলেন, বাংলাদেশি নাগরিক হিসাবে দুর্নীতির তথ্য প্রমাণ পেয়ে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের আদালতে এসেই তা মোকাবিলা করতে হবে তাকে। টিউলিপ সিদ্দিক নিশ্চয়ই আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল হয়ে তিনি বাংলাদেশের যে চলমান আইন, আমাদের দেশের যে আইন, সেই আইন মোতাবেক তিনি সেটার মোকাবেলা করবেন। টিউলিপ সিদ্দিক সহ দুদকের মামলায় বিদেশে পলাতক আসামিদের ফিরিয়ে আনতে ইন্টারপোল সহ সব সংস্থার সহযোগিতা চাওয়া হবে বলেও জানান চেয়ারম্যান। নাজমুস সাকিব, এখন, ঢাকা। ইশরাক হোসেনের পক্ষ বিপক্ষ নিয়ে নগর ভবনের সংঘর্ষ জড়িয়েছে দক্ষিণ সিটির জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারীরা। আহত বেশ কয়েকজন ভর্তি করা হয় হাসপাতালে। বিকেলে তাদের দেখতে গিয়ে ইশরাক হোসেন বললেন, কার্যক্রম চালু হওয়ায় অসন্তুষ্টরা ষড়যন্ত্র করে হামলা চালিয়েছে। এদের সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের যোগাযোগ আছেও বলে দাবি তার। বিস্তারিত জানাবেন জাওয়াদ মাহমুদ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে টানা 40 দিন কর্মসূচি পালন হয় ঢাকাবাসীর ব্যানারে। পরে এই আন্দোলনে যোগ দেয় সিটি কর্পোরেশনের কর্মচারীর একাংশ। আন্দোলন বন্ধের ঘোষণা দিয়ে সোমবার ডিএনসিসির প্রধান কার্যালয়ের ফটক খুলে দিলে সেবা কার্যক্রম শুরু হয়। কিন্তু মঙ্গলবার দুপুরে ইশরাক বিরোধীরা নগর ভবনে ঢুকে পড়েছে অভিযোগে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে। এতে আহত হয় বেশ কয়েকজন। এ সময় সাংবাদিকদের কাজেও বাধা দেওয়া হয়। তবে এই ঘটনাকে ষড়যন্ত্র বলছেন ইশরাক হোসেন। এখন টিভিকে জানান, নগর ভবনের সেবা বিঘ্নিত ও শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতে স্থানীয় সরকার উপদেষ্টার লোকজন সেবাদানকারী কর্মচারীদের উপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে। একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে সেখানে জনগণের পুরো দৃষ্টিটা এমন ভাবে ঘুরিয়ে দেওয়া যায় যাতে করে মনে হয় যে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে এবং এখানে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। স্ক্রু ড্রাইভার, হাতুড়ি এবং দেশীয় অস্ত্রশস্ত্র এবং কারো একজনের কাছে আগ্নেয়াস্ত্র দেখা গেছে, এটা আমি যেটা শুনতে পেরেছি।
এদিকে বিকেলে আহতদের ঢাকা মেডিকেলে দেখতে চান ইশরাক। এ সময় হামলায় জড়িতরা শ্রমিক দলের সাথে যুক্ত। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, অতীতে এরা বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার পরিচয় দিলেও বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি ও লুটপাট করছে এরা তাদেরই অংশ। এই যে জনগণ সেবা নিতে আসছে, স্বস্তিতে তারা নগর ভবনে প্রবেশ করছে, সেটিকে বিঘ্ন ঘটিয়ে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করে পুরো দায়টাই আমাদের এই আন্দোলনকারী এবং বিএনপির যারা আমরা রাজনীতি করি তাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। হামলার ঘটনা নিয়ে বিএনপি মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে দাবি করে গণমাধ্যম থেকে স্বৈরাচারের দোসরদের অপসারণের দাবি জানান তিনি। এ সময় নির্ভয়ে নগরবাসীকে সেবা গ্রহণের আহ্বান জানান তিনি। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। কোনোভাবে টাকাকে অবমূল্যায়ন করতে দেওয়া হবে না জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, দুবাই থেকে আর নির্ধারণ হবে না টাকার মান, যে কারণে ডলার বাজারকে কঠোরভাবে নিয়ন্ত্রণ ও নজরদারি করা হচ্ছে। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় আইএমএফের অর্থ ছাড় সঠিক সময়ে হয়েছে বলেও জানান গভর্নর। আরও জানাচ্ছেন মাঝার ইমন। চলমান ঋণ কর্মসূচির আওতায় আইএমএফ 2023 সালের 30 জানুয়ারি বাংলাদেশকে $470 কোটি ঋণ অনুমোদন করে। প্রথম 3 কিস্তি স্বাভাবিকভাবে দেওয়ার পর চতুর্থ কিস্তি আটকে যায়, যার কারণ হিসেবে ধারণা করা হয় রাজস্ব আয় লক্ষ্যমাত্রা অর্জন না করা এবং বিনিময় হার বাজার ভিত্তিক করতে দেরি হওয়া। দীর্ঘ আলোচনার পর হয় সমঝোতা, ফলে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় হচ্ছে। 2 কিস্তির $134 কোটি ছাড় করার অনুমোদনের সঙ্গে বাড়তি $80 কোটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এতে করে বাংলাদেশের অনুকূলে সংস্থাটির মোট ঋণ দাঁড়াবে $550 কোটি। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে গুগল পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আইএমএফের অর্থ ছাড়ের বিষয়টিকে উপযুক্ত সময় উল্লেখ করে এ সময় তিনি বলেন, স্থিতিশীল পরিবেশই সঠিক সময় অর্থ ব্যবহারের। আইএমএফের বোর্ড অ্যাপ্রুভাল হয়ে গেছে, অর্থাৎ আমরা সময় নিয়েছি একটু বেশি, কিন্তু এটা দরকার ছিল এই জন্য যে আমরা চাচ্ছিলাম না একটা অস্থিতিশীল পরিবেশে আমাদের এক্সচেঞ্জ রেটটাকে বাজারের উপর ছেড়ে দিতে, যেটা আইএমএফ চাচ্ছিল। আমাদের লক্ষ্য একই, বাজার ভিত্তিক এক্সচেঞ্জ রেট হবে। ডিফারেন্সটা ছিল কখন হবে, কোন পরিবেশে এটা আমরা করতে পারব। অযৌক্তিক কারণে টাকার মান 1 পয়সারও অবমূল্যায়নের সুযোগ নেই মন্তব্য করে গভর্নর বলেন, টাকার মান নির্ধারণ হবে ঢাকায়, দুবাইয়ে নয়। আমাদের টাকা কখনোই যেন অবমূল্যায়িত, মানে কোনো প্রকৃত কারণ ছাড়া অবমূল্যায়িত না। স্পেকুলেটিভ প্রেশার, আমি যেটা আগেও বলেছি এখনো বলি, যে দুবাইয়ের থেকে আমাদের টাকার মান নির্ণয় হবে না। আমাদের টাকার মান নির্ণয় হবে বাংলাদেশের ব্যাংকিং খাতের ইন্টারব্যাংক মার্কেটে। বিদেশি বিনিয়োগে দেশের অর্থ বাইরে চলে যায় না, বরং তাতে দেশের তথ্য প্রযুক্তিগত সহ বিভিন্ন দক্ষতা বৃদ্ধি হয় বলেও মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বিদেশি আসলে আমাদের টাকা নিয়ে চলে যাবে, এটা এই ধারণাটা ভুল। মাঝার ইমন, এখন, ঢাকা। যারা বিতর্কিত নির্বাচনের দায়িত্বে ছিল, বিএনপি অবশ্যই তাদের বিচার চায়, তবে সেটি মব কিংবা হেনস্থার মাধ্যমে নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। যেই সরকার জনগণের আন্দোলনের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এরা অতি শীঘ্র নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের ইচ্ছা মতো সরকার গঠনের সুযোগ দেবেন। আর যে কদিন আছেন তারা জননিরাপত্তা, মানুষের নিরাপত্তা, সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক অথবা সামাজিক সন্ত্রাসীদের হাতে বা সামাজিক কোনো ঘটনার কারণে মানুষ যাতে নিরাপত্তাহীন না থাকে, সেই বিষয়টি আপনাদের দেখতে হবে। মব নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ধরনের মবকে প্রশ্রয় দেওয়া হবে না, মামলা করে দোষীদের আইনের আওতায় আনা হবে। সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বাসায় মব সৃষ্টির ঘটনায় মামলা করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দাবি আদায়ে সড়ক অবরোধ করা যাবে না বলেও উল্লেখ করেন ডিএমপি কমিশনার। এজন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।
আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না, আমরা অনেক মামলাও নিয়ে নিছি, ইভেন আমরা গ্রেভিয়ার্ড সেকশনে মামলা নিচ্ছি, ছিনতাইয়ের মামলা বা রোবারির মামলা বা ডাকাতির ধরনের মামলাও আমরা নিয়ে নিছি। কেউ আইন হাতে তুলে নেওয়ার অধিকার রাখি না, এটা পুলিশের দায়িত্ব, পুলিশ ব্যবস্থা নিবে। আমরা যদি ব্যবস্থা না নিই, আমার যেসব অবস্থা ব্যবস্থা নিবে না, আমি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিব। এদিকে সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে হেনস্থার ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, মব ভায়োলেন্স বন্ধ হয়নি, তবে কমছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জড়িতদের ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় উপদেষ্টা আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। এই জন্য আপনারা সবসময় বলবেন, তাদেরও বলবেন, যদি নির্বাচনটা ভালো হয়, যে জিতে তার জন্য কিন্তু একটু ভালো হয়, ভালো নির্বাচনে জিতলে সিটা যেটা এইটা মানে কেউ এই ধরনের ঘটনা আশা করে নেই। এটা জন্য আমরা সবাই দুঃখিত এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় অফিসের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম ও ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। বিকেলে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট বিপ্লব উদ্যান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে এনসিপি নেতাকর্মীরা। পরে প্রবর্তক মোড় হয়ে পুনরায় বিপ্লব উদ্যানে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগানে হামলার প্রতিবাদ জানান তারা। বলেন, এনসিপি যখন সারা দেশে গণমানুষের দলে পরিণত হচ্ছে, তখনই দুষ্কৃতিকারীরা নানা ষড়যন্ত্র শুরু করেছে। এদিকে ময়মনসিংহেও বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। নগরীর টাউন হল মোড়ে নেতাকর্মীরা জড়ো হয়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে। বলেন, নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ভীতি তৈরি করতে কেন্দ্রীয় অফিসের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে নতুন বাজার মোড়ে এসে শেষ হয়। দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল সেবা গুগল ওয়ালেট, যা সাধারণভাবে গুগল পে নামে পরিচিত। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে গুগল মাস্টার কার্ড ও ভিসার সহযোগিতায় এই ডিজিটাল লেনদেন সেবা চালু করে সিটি ব্যাংক পিএলসি, যার ফলে এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা মাস্টার কার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেটে সংযুক্ত করে গুগল পে ব্যবহার করে দ্রুত, নিরাপদ এবং স্পর্শবিহীন পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। বিস্তারিত জানাবেন বাছার ইমন। গুগল পে ইন্টারনেট ভিত্তিক দুনিয়ার অন্যতম সহজ ও স্বচ্ছ লেনদেন প্রক্রিয়া। নিজ দেশ বা বিদেশে যে কোনো স্থান থেকে যে কোনো সময় দ্রুত ও নির্ভরযোগ্য পেমেন্ট করা যায় গুগল পের মাধ্যমে। অত্যাধুনিক এই অ্যাপসে ব্যবহার করা হয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি, যা গ্রাহকের তথ্য নিরাপত্তা নিশ্চিত করে। মোবাইল নির্ভর এই পেমেন্ট সিস্টেমে লেনদেন হয় সবকিছু, ফলে গ্রাহকের হাতে থাকা মোবাইল ফোনই হয়ে ওঠে ডিজিটাল ওয়ালেট। উন্নত বিশ্বের অন্যতম জনপ্রিয় এই মাধ্যম এবার আনুষ্ঠানিকভাবে চালু হলো বাংলাদেশে। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে গুগল মাস্টার কার্ড ও ভিসার সহযোগিতায় এই ডিজিটাল লেনদেন সেবা চালু করে সিটি ব্যাংক পিএলসি, যার ফলে এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকরা মাস্টার কার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেটে সংযুক্ত করে গুগল পে ব্যবহার করে দ্রুত, নিরাপদ এবং স্পর্শহীন পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। দেশের ভবিষ্যৎমুখী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গঠনের প্রতিশ্রুতির প্রতিফলনেই গুগল পের সূচনার কথা জানান আয়োজকরা। On behalf of Citibank, I extend our deepest gratitude to Bangladesh Bank for their vision and regulatory support. গুগল পের কার্যক্রমকে স্বাগত জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর আশা প্রকাশ করেন, বিনিয়োগকারীদের জন্য বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম হবে এই ডিজিটাল লেনদেন প্রক্রিয়া। বাংলাদেশের আর্থিক খাতের যে আমাদের অন্তর্ভুক্তি, সেখানে আমরা অনেক পিছিয়ে আছি, অগ্রগতি হওয়া সত্ত্বেও অনেক পিছিয়ে আছি, আর অনেক দূর যেতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা সবগুলো চ্যানেল, একটা হচ্ছে ক্রেডিট কার্ড চ্যানেল, একটা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম চ্যানেল, একটা হচ্ছে আমাদের মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন চ্যানেল, একটা হচ্ছে
আমাদের এজেন্ট ব্যাংকিং চ্যানেল, এগুলো সবগুলো চ্যানেল প্লাস আমরা ডিজিটাল ব্যাংক নিয়ে আসছি খুব শীঘ্রই। ভবিষ্যতে দেশের অন্যান্য ব্যাংক এই প্ল্যাটফর্মে যুক্ত হলে গুগল পে এর পরিসর আরও বিস্তৃত হবে বলেও প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। মানসার ইমন, এখন, ঢাকা। দেশজুড়ে করোনা পরিস্থিতি অবনতির মধ্যেই বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, বাড়ছে প্রাণহানিও। শনাক্ত হচ্ছে চিকুনগুনিয়া রোগীও। ডেঙ্গু চিকুনগুনিয়া রোগীর মৃত্যুর জন্য বেশিরভাগ ক্ষেত্রেই ভুল চিকিৎসাকেই দায়ী করছেন খোদ চিকিৎসকরাই। অন্যদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে বুস্টার ডোজের পাশাপাশি ফ্লু ডোজ নেয়ার তাগিদ চিকিৎসকদের। আরও জানাচ্ছেন দেলোয়ার দোলন। দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং করোনার সংক্রমণ। এমন পরিস্থিতিতে রোগীদের চিকিৎসায় পদ্ধতিগত পরিবর্তন প্রয়োজন বলছেন চিকিৎসকরা। অন্যদিকে ডেঙ্গুতে ভুল চিকিৎসায় মৃত্যুহার বাড়ছে বলছেন তারা। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা, ডেঙ্গু ও জ্বরের সাম্প্রতিক প্রবণতা নিয়ে বৈজ্ঞানিক সেমিনারে উঠে আসে এসব তথ্য। তুলে ধরা হয় সংক্রমণের হার। ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে প্লাটিলেট পরীক্ষায় মনোযোগী না হয়ে উচ্চ রক্তচাপের দিকে মনোযোগী হওয়ার তাগিদ চিকিৎসকদের। কোভিডের কন্ডিশন সম্পর্কে আমাদের খুবই ধারণা রয়েছে, কিন্তু ডেঙ্গি এখন কেন জানি ম্যানেজমেন্টে খুব বেশি গুরুত্ব পাচ্ছে না। মশার ভেক্টর যেটা মেইন, যেটা এডিস মসকিটো, এটা নিধনে বেশি আমাদেরকে গভর্নমেন্টকে এবং আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে। কোভিডের নতুন ধরন দ্রুত সংক্রমিত হচ্ছে। এ পরিস্থিতিতে বুস্টার ডোজের পাশাপাশি কোভিডের ফ্লু ডোজ নেয়ার পরামর্শ চিকিৎসকদের। এখন যে সাবভ্যারিয়েন্টগুলো দিয়ে কোভিড হচ্ছে আমাদের দেশে, ভারতে বা যুক্তরাষ্ট্রে যেখানেই বলেন না কেন, এরা কোনোটারই এই আগের প্রাণঘাতী ভ্যারিয়েন্টগুলোর মতন তীব্র মাত্রার কোভিড করার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে, হাঁপানি আছে, যারা অতিকায় স্থূলতায় ভুগছেন, এই পেশেন্টরা ওনারা কোভিডের বুস্টার ডোজও নেবেন এবং ফ্লু শটও নেবেন। আর যারা হেলথ কেয়ার ওয়ার্কার, তারা রিস্ক ফ্যাক্টর না থাকলেও ফ্লু শট নেওয়ার কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন। করোনা নিয়ন্ত্রণে টিকা প্রাপ্তিতে সংকট নেই। ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং কোভিডের উপসর্গ প্রায় একই। অনেক ক্ষেত্রেই রোগ শনাক্তে কিটের মান ঠিক না থাকায় রোগ শনাক্ত কঠিন হয়ে পড়ছে বলছেন চিকিৎসকরা। কোভিড, ডেঙ্গি, চিকুনগুনিয়া, জিকা ভেরি ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট। কিছু কিছু সিমটম আছে, কারণ এইবারের যে কোভিড তার মেজরিটি সিমটম হচ্ছে কিন্তু বাইরের দেশ, বিশেষ করে যেটা ইন্ডিয়াতে যেটা হচ্ছে হেডেক, তাদের কিন্তু একটা বিশাল একটা ইম্পর্টেন্ট ইস্যু। এটা একটা ডায়রিয়া কিন্তু একটা ইম্পর্টেন্ট নিয়ে প্রেজেন্ট করতেছে, মানে জিআইটি আসারটা কিন্তু বেশি। ডেঙ্গু চিকিৎসা এবং শনাক্তে চিকিৎসা পদ্ধতি পরিবর্তনের পাশাপাশি পদ্ধতিগত পরিবর্তন প্রয়োজন। আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ এ চিকিৎসকের। আমাদের দেশের ডেঙ্গি ম্যানেজমেন্ট হয়ে গেছে প্লাটেলেট কেন্দ্রিক, হওয়ার কথা ছিল হেমাটোক্রিট কেন্দ্রিক। ডেঙ্গির গাইডলাইনকে অনুসরণ করতে বলি, তাহলে আমাদের দেশের ডেঙ্গির ম্যানেজমেন্টে রোগীদের খরচ এবং হেলথ সিস্টেমের উপর যে প্রেশার, এটা অনেক কমে আসবে। জিকা ভাইরাসের উপসর্গ হিসেবে ব্যথা রোগীর শরীর থেকে চলে গিয়ে ফের 2 বছর পর ফিরে আসতে পারে। এজন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করার পরামর্শ তাদের। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক ও নিবন্ধন ফিরিয়ে পাওয়ার বিষয়ে কথা বলছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরবাস। চলে যাচ্ছি সেখানে। সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিম, আমাদের আরেকজন সহকারী সেক্রেটারি জেনারেল, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আপনারা শুনলেন যে মহান আল্লাহ তাআলার খাস মেহেরবানিতে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন এবং প্রতীক আদালতের রায়ের সূত্রে আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে অফিসিয়ালি আমাদের নিবন্ধন এবং প্রতীক আমরা যে ফিরে পেয়েছি তার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই জন্য আমরা যার করুণা, যার দয়া, যার ক্ষমার বিনিময়ে আমরা এটা পেয়েছি, সেই মহান রব, সেই রব্বুল আলামিন রহমানুর রহিম গফুরুর রহিমের কাছে প্রাণ খুলে তৃপ্তির সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, 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 হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সাংবাদিক বন্ধুগণ, আপনারা সমাজের সচেতন, বিবেকবান মানুষ।
বাংলাদেশের 18 কোটি মানুষের চিন্তা চেতনা, মন মানসিকতা, রাজনীতি, গণতন্ত্র, ভোটাধিকার সব কিছুর অভিব্যক্তি, আকাঙ্ক্ষা আপনাদের মাধ্যমেই জাতির কাছে দেশ বিদেশে প্রতিফলিত হয়। এজন্য আপনাদেরকে বলা হয় জাতির বিবেক। কিভাবে বাংলাদেশ জামাত ইসলামের মতো একটি গণতান্ত্রিক বৈধ রাজনৈতিক নিবন্ধিত দলের উপরে জুলুম চলেছিল, আমাদের অধিকারগুলো কিভাবে কেড়ে নেওয়া হয়েছিল, সে সব ইতিহাস আপনাদের জানা আছে। আজকে আমাদের এই আল্লাহর প্রতি কৃতজ্ঞতার মুহূর্তে আমরা আর সেসব বিষয় অতীতকে টানতে চাই না। শুধু এতটুকু তথ্য আপনাদের কাছে দিতে চাই যে 2008 সালের 4 নভেম্বর আমাদের বাংলাদেশের নিবন্ধন আইন অনুযায়ী নির্বাচন কমিশনে বৈধভাবে বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধিত হয়েছিল। আমাদের নিবন্ধনের নাম্বার ছিল 14 এবং পিআরও বিধান অনুযায়ী, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী একটি রাজনৈতিক দল যখন নিবন্ধিত হয় তখন তার প্রতীক সহ নিবন্ধিত হয়। ফলে আমরা আমাদের নির্বাচনী প্রতীক দাড়িপাল্লা সহ 2008 সালের 4 নভেম্বর আমরা প্রতীক এবং দাড়িপাল্লা সহ আমরা নিবন্ধিত হয়েছিলাম, আমরা নিবন্ধন পেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য হলো যে 2018 সালের 28 অক্টোবর আদালতের মাধ্যমে আমাদের এই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক ও নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়ে কথা বলছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরওয়ার। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবারে খেলার প্রসঙ্গ। প্রায় 18 বছর পর কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ জয় দিয়ে রাঙাতে চান কোচ ফিল সিমন্স। সিরিজ নির্ধারণী ম্যাচে মেহেদী হাসান মিরাজ মাঠে ফিরছেন বলে নিশ্চিত করেছেন তিনি। অন্যদিকে মিরাজকে মোটেও হুমকি হিসেবে দেখছেন না লঙ্কান ব্যাটার ধনঞ্জয় ডি সিলভা। ওয়াসিউল হক পান্থর প্রতিবেদন। সিংহলিজ স্পোর্টস ক্লাব 1952 সালে পথ চলা শুরু করা লঙ্কান ক্রিকেট হেডকোয়ার্টার বাংলাদেশের জন্য যেন এক দুঃস্বপ্নের নাম। এই ভেন্যুতে এর আগে বাংলাদেশ 3টি ম্যাচ খেলেছে, 2001, 2002 এবং 2007 সালে, যার দুটিতে ইনিংস ব্যবধানে হার, একটিতে প্রায় 300 রানের ব্যবধানে হার। 18 বছর পর বাংলাদেশ আবারও টেস্ট খেলতে যাচ্ছে শ্রীলঙ্কার ঐতিহাসিক এই মাঠে। দুঃস্বপ্নের এই ভেন্যুতেই বাংলাদেশ দ্বিতীয় টেস্ট খেলবে স্বাগতিকদের বিপক্ষে। গলে পাওয়া আত্মবিশ্বাসের ফায়দা নিয়ে ইতিহাস বদলেই চোখ কোচ ফিল সিমন্সের। I think there's a lot of confidence from the way we played. It's not going to be an easy thing to win the match, but that's what we're going to be trying to do. Same thing that we're trying to do in goal. I'm the type of person when I go into a match, I'm looking to win and find the best way to win it. So we're going to be trying to win this test match. গলে প্রথম টেস্টে জ্বরের কারণে খেলতে পারেননি মেহেদী হাসান মিরাজ। কলম্বোতে যে ফিরছেন তা নিশ্চিত করেছেন কোচ। যদিও তাকে ফেরাতে বিজয় নাকি নাইম, কে বাদ পড়বেন? Miraz coming back in, he will do what he has to do, but everybody else still has to do their job. It depends on what we see today. As I say, we haven't seen it, we just got here. So it depends on what we see today and how we think it will play. কলম্বোর উইকেট ঐতিহাসিকভাবেই শেষ দিনগুলোতে স্পিনারদের পক্ষে যায়, আর সেখানে মিরাজের ফেরা কি স্বাগতিকদের জন্য আতঙ্কের? লঙ্কান ব্যাটার যেন তুড়ি মেরে উড়িয়ে দিলেন সেই প্রশ্নকে। I don't think so. He played the last couple of test matches as well at home conditions in Bangladesh, so it's not huge threat, but he's performing well for their countries and as well as our players. So I think it's going to be a good game. বাংলাদেশের বর্তমান দলে কারো এসএসসিতে খেলার অভিজ্ঞতা নেই। নতুন মাঠে সতেজ মানসিকতা ও গলে পাওয়া আত্মবিশ্বাস কলম্বোতে কতটুকু কাজে লাগাতে পারে সেটাই দেখার বিষয়। ওয়াসিউল হক পান্থ, এখন। শেষ করছি এখন সন্ধ্যা। শিরোনামগুলো আরেকবার। ইরান ইসরায়েল দুপক্ষের বিরুদ্ধেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ। তেল আবিবকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট। 7 বছর পর দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে হত্যা মামলায় চার্জ গঠনের শুনানি 1 জুলাই। টিউলিপকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেবে দুদক।
ইশরাকের পক্ষ বিপক্ষ নিয়ে নগর ভবনের সংঘর্ষ, বেশ কয়েকজন হাসপাতাল। উপদেষ্টা আসিফের বিরুদ্ধে হামলা করানোর অভিযোগ। এবং IMF এর ঋণের প্রয়োজন ছিল বললেন গভর্নর। দুবাইয়ের অসাধু চক্রের হাত থেকে বাঁচতে ডলারের দাম ছাড়া হয়েছে বাজারে। এই ছিল এখন সন্ধ্যা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।